আসসালামু আলাইকুম। আমি আদেল খান। কেমন আছেন আপনারা সবাই? এর আগে আমরা সংবিধানের ১ থেকে ৭ পর্যন্ত শেষ করেছি। এই ভিডিওতে আমরা ৭ এর পরবর্তী থেকে শুরু করে আমরা ১২ পর্যন্ত দেখব এবং এর সাথে আমরা প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনাটাও শেষ করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সংবিধানের ৭ ক কি বলছে দেখেন। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সংবিধান বাতিল বা স্থগিত করে তাহলে সে অপরাধী হবে। কি অপরাধে? সে হবে রাষ্ট্রদ্রোহিতা। আমার কলমটা দ্রোহী তার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। আচ্ছা, কোনগুলো করলে, কি কি করলে? এখানে ৩টা দফার কথা বলছে। প্রথম দফা হচ্ছে নিজে, অর্থাৎ এখানে কোনো কিছু কাজের কথা বলা হয়েছে। আপনারা হচ্ছে কাইন্ডলি বই দেখে নেবেন। সে যদি নিজে সেই কাজগুলো করে তাহলে সে এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। অপর কোনো ব্যক্তি যদি সেই কাজে সহযোগিতা করে বা উস্কানি দেয় বা অনুসরণ করে তাহলে সেই ব্যক্তিও একই অপরাধে অপরাধী হবে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। আচ্ছা, ৩ নম্বরে বলতেছে শাস্তি। এখানে হচ্ছে সে যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে তার কি শাস্তি হবে? এখানে বলতেছে প্রচলিত আইনে যে সর্বোচ্চ যে শাস্তি অর্থাৎ ডেথ পেনাল্টি সেটাই হচ্ছে পাবে। আপনারা এটার সাথে পেনাল কোডের 124 এটা হচ্ছে দেখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ৭ ক বলছে। ৭ খ কি বলছে? সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। আচ্ছা, এই অনুচ্ছেদটা জানার আগে আমরা জানি যে মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার কাকে বলে। সংবিধান কয় প্রকার? ২ প্রকার হয়, লিখিত এবং অলিখিত, তাই তো? একটি লিখিত যখন সংবিধান প্রণয়ন করা হয় কোনো উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু জাতির উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। অবশ্যই উদ্দেশ্য এবং লক্ষ্য ছাড়া কোনো সংবিধানে প্রণয়ন হতে পারে না। লক্ষ্য এবং উদ্দেশ্য রেখেই সংবিধানটা প্রণয়ন করা হয়। তো এই যে সংবিধানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য এবং লক্ষ্য যদি কোনো কারণে ব্যাহত হয় তাহলে কিন্তু সংবিধান প্রণয়নের আর কোনো গুরুত্বই থাকছে না। সংবিধান তার হচ্ছে মূলত্ব হারিয়ে ফেলতেছে। তো এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটাকেই বলা হচ্ছে বেসিক স্ট্রাকচার বা মৌল কাঠামো। তো এই মৌল কাঠামো যদি সংবিধান থেকে কোনো কারণে বাদ দেওয়া হয় বা সংশোধন করা হয় বা এর সাথে যোগ করা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আর ওই উদ্দেশ্যটা কিন্তু থাকছে না। সংবিধান যখন প্রণয়ন করা হয় যে উদ্দেশ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে সেই উদ্দেশ্যটা কিন্তু থাকছে না। তো মৌল কাঠামো মৌল কাঠামো আশা করি দেখতে পারতেছেন। মৌল কাঠামো আবার ২ প্রকার হতে পারে। একটা হচ্ছে প্রকৃত প্রকৃত অর্থে, আর একটা হচ্ছে সাধারণ অর্থে। আচ্ছা, প্রকৃত অর্থে কোনটা, সাধারণ অর্থে কোনটা? দেখেন, আমরা যদি আমাদের সংবিধানের প্রস্তাবনা পড়ি তাহলে প্রস্তাবনায় কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের সংবিধান প্রণয়নের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তাই না? প্রস্তাবনায় আমাদের বলা হয়েছে সংবিধানে কি কি উদ্দেশ্য রয়েছে, কি কি লক্ষ্য রয়েছে, কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সংবিধানটা প্রণয়ন করা হয়েছে। এটা যদি আমরা সংবিধান না পড়েও যদি শুধুমাত্র প্রস্তাবনাটা পড়ি তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যটা কি। তো এই যে প্রস্তাবনা এটা হচ্ছে আমাদের প্রকৃত অর্থে মৌল কাঠামো। প্রস্তাবনাটাই হচ্ছে প্রকৃত অর্থে মৌল কাঠামো। আর সাধারণ অর্থে মৌল কাঠামো কোনটা? সাধারণ অর্থে এই যে প্রস্তাবনা যে উদ্দেশ্য এবং লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে অবশ্যই কোনো অনুচ্ছেদ, আর্টিকেল প্রয়োজন। তো এই প্রস্তাবনা যেই আর্টিকেলগুলো আপনার প্রস্তাবনার উদ্দেশ্য এবং লক্ষ্যটাকে বাস্তবায়ন করতেছে সেটাকেই বলা হইতেছে সাধারণ অর্থে মৌল কাঠামো। তো প্রস্তাবনার উদ্দেশ্য এবং লক্ষ্য কোন আর্টিকেলটা হচ্ছে বাস্তবায়ন করতেছে? এটা বাস্তবায়ন করতেছে আমাদের ৭ খ। অর্থাৎ ৭ খতে যে আর্টিকেল গুলো বলা হয়েছে সেই আর্টিকেল গুলোকে বলা হইতেছে সাধারণ অর্থে মৌল কাঠামো। অর্থাৎ ৭ খ যে আর্টিকেল গুলো বলা হয়েছে সেই আর্টিকেল গুলোকে যদি পরিবর্তন করা হয়, বাদ দেওয়া হয় বা সংযুক্ত করা হয় তাহলে কিন্তু সংবিধানের যে মৌলত্ব বা সংবিধানের যে উদ্দেশ্য বা লক্ষ্য থাকছে সেটা কিন্তু আর পূরণ হচ্ছে না। তো এই জন্য ৭ কে বলা হচ্ছে সাধারণ অর্থে। আর প্রকৃত অর্থে মৌল কাঠামো কোনটা? প্রকৃত অর্থে মৌল কাঠামো হচ্ছে প্রস্তাবনা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ৭ খটাকে কি বলা হচ্ছে? সাধারণ অর্থে মৌল কাঠামো। আচ্ছা, গেল। এখন এটা হচ্ছে কবে আসছে?
আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছে তখন কিন্তু এই 7-এর খ ছিল না। তাহলে এই 7-এর খটা কবে আসলো? দেখেন, অষ্টম সংশোধনী অষ্টম অষ্টম সংশোধনী অষ্টম সংশোধনীতে সংবিধানে কিছু সংশোধন করা হয়, যোগ করা হয়, বাতিল করা হয়। তার মধ্যে একটি হচ্ছে 2 ক যোগ করা হয়, 30 অনুচ্ছেদকে একটি অনুচ্ছেদে রূপান্তরিত করা হয়, 100 অনুচ্ছেদকে ব্যাপক পরিবর্তন করা হয় এবং ধাক্কা ধাক্কা হচ্ছে ঢাকা, আশা করি আপনারা দেখতে পারতেছেন, এবং বাঙালি বেঙ্গালি কে হচ্ছে বাংলা করা হয়। আচ্ছা, তো অষ্টম সংশোধনীতে কি কি করা হয় দেখেন। অষ্টম সংশোধনীতে এই কয়েকটা পরিবর্তন করা হয়, যোগ করা হয়, মাইনাস করা হয়। 2 ক 30 অনুচ্ছেদ থেকে 2টি অনুচ্ছেদ বাদে একটি অনুচ্ছেদ, 100 অনুচ্ছেদকে ব্যাপক পরিবর্তন করা হয় এবং এই দুটো শব্দের পরিবর্তন করা হয়। তো এই ছিল আমাদের অষ্টম সংশোধনী। এখন 100 অনুচ্ছেদকে নিয়ে অষ্টম সংশোধনী মামলা করা হয়। দেখেন, অষ্টম সংশোধনী মামলার আরেকটি নাম হচ্ছে আনোয়ার হোসেন মামলা। তো এই মামলায় 100 অনুচ্ছেদে হাইকোর্ট ডিভিশনে 2টি রিট পিটিশন দায়ের করা হয় এবং এই 2টি রিট পিটিশন খুব সম্ভবত 1988 সালে, খুব সম্ভবত, আমি ভুল হতে পারে, আপনি দেখে নেবেন, 15ই আগস্ট 15ই আগস্ট এই রিট পিটিশন দুটিকে খারিজ করে দেওয়া হয়। হাইকোর্ট ডিভিশনে এই 2টি রিট পিটিশনকে খারিজ করে দেয়। পরবর্তীতে আপিল বিভাগ অনুমতি দেয়, আপিলের জন্য অনুমতি দেয়। আচ্ছা, এই আপিল বিভাগ অনুমতি দেয়, এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের বুঝতে হবে সংবিধানের 103 নং অনুচ্ছেদ। আপনারা কাইন্ডলি এটা দেখে নেবেন, 103 নম্বর অনুচ্ছেদটা দেখে। আপিল বিভাগ আপিলের অনুমতি দেয়। এরপরে আপিল বিভাগ এই মামলার রায়ে বলেন যে সংবিধানের যে 100 অনুচ্ছেদ পরিবর্তন করা হয়েছে, সংশোধন করা হয়েছে, তার সংশোধন অযোগ্য এবং এটা অকার্যকর। আচ্ছা, আপিল বিভাগ যে এই মামলাটায় এই রায় দেন বা এই কথা বলেন, এই যে সংশোধন যে করা হয়েছে, এই যে এগুলো যে সংশোধন করা হয়েছে, এই সংশোধন কিন্তু করা হয়েছে সংবিধান মেনেই করা হয়েছে। কারণ 142 নম্বর অনুচ্ছেদ, আমরা যদি 142 নং অনুচ্ছেদ পড়ি তাহলে বুঝতে পারবো যে সংবিধান যে কোনো কিছু পরিবর্তন করা যাবে। 142 নং অনুচ্ছেদে বলা হয়েছে কি, সংবিধানের যে কোনো অনুচ্ছেদই পরিবর্তন করা যাবে কি হিসাবে? সংসদের মোট সদস্যের 2/3 ভোটের মাধ্যমে। ঠিক আছে, 2/3 ভোটের মাধ্যমে সংবিধানের যে কোনো অনুচ্ছেদ পরিবর্তন, সংযোজন, রহিতকরণ করা যাবে। কিসের বলে? 142 নং অনুচ্ছেদে বলে। তারপরেও আপিল বিভাগ কেন এই রায়ে বললেন যে 100 নং অনুচ্ছেদ যে পরিবর্তন করা হয়েছে সেটা অসাংবিধানিক এবং অকার্যকর? কেন বললেন? 3টা রায়ের উপর ভিত্তি করে আপিল বিভাগ এই রায়টা দেন। আপিল বিভাগ যে আপিলের অনুমতি দেয় এবং এই মামলায় যে আপিল বিভাগ বলেন যে 100 অনুচ্ছেদে যে সংশোধনগুলো করা হয়েছে সেই সংশোধনগুলো ক্ষমতার বহির্ভূত এবং সেগুলো অকার্যকর। তো এই 3টা মামলার উপর ভিত্তি করে আপিল বিভাগ সেই সিদ্ধান্ত দেন। আচ্ছা, প্রথমটা কি? গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। এই মামলার মূল বিষয়বস্তু ছিল যে মৌলিক অধিকার পরিবর্তন করা যায় কিনা। তো এই মামলায় জাস্টিস সুব্বারাও বলেন যে মৌলিক অধিকার, আপনারা অনেক জায়গায় দেখবেন যে সেখানে অনেক বলতেছে যে মৌলিক অধিকার পরিবর্তন করা যায় না, এই মামলায় নাকি বলছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। জাস্টিস সুব্বারাও বলছেন যে মৌলিক অধিকার পরিবর্তন করা যায় কিন্তু মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। সেম এই 3টা মামলাতেও সেম একই কথা বলছে যে মৌলিক অধিকার পরিবর্তন করা যায় কিন্তু মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। তো আমাদের সংবিধান 100 নং যে অনুচ্ছেদ সেটা হচ্ছে আমাদের মৌলিক কাঠামোর মধ্যে পড়ে এবং এই কারণেই এই মামলায় বলা হয়েছে যে 100 নং অনুচ্ছেদে যে পরিবর্তনগুলো করা হয়েছে সেগুলো অসাংবিধানিক এবং ক্ষমতার বহির্ভূত এবং অকার্যকর। তো এই ছিল আমাদের সংবিধানের 7 খ অনুচ্ছেদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।